কোরবানির পশুর চামড়া প্রক্রিয়ায় প্রস্তুত সাভার চামড়া শিল্পনগরী। ট্যানারিগুলোতে মজুত করা হয়েছে পর্যাপ্ত রাসায়নিক ও লবণ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে মৌসুমি শ্রমিকদেরকেও। তবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সাভার চামড়া শিল্প নগরীতে এখন ভীষণ ব্যস্ততা। লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য নতুন ঘর করা হয়েছে। ট্যানারিগুলোতে মজুত করা হয়েছে বিভিন্ন রাসায়নিক। এবার 1,10,00,000 পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্য ট্যানারি মালিকদের। সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তুতি থাকলেও চিন্তা রয়েছে অতিরিক্ত বর্জ্য নিয়ে, কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। 2030 সালের ভিতরে $12 বিলিয়ন আমরা রপ্তানি লক্ষ্য অর্জন করব, কিন্তু এটা আমি মনে করি যে কোনোভাবে বাস্তবসম্মত নয়। কারণ যেখানে ট্যানারিগুলো ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স হতে পারছে না, সেইখানে এই বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ। প্রতি বছরের মতো এবারও শিল্পনগরীর বড় সমস্যা চামড়ার কঠিন বর্জ্য। সাভার চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য নির্ধারিত প্লটের বাইরেও রাস্তার দুই ধারে ফেলা হচ্ছে। ভেঙে গেছে সীমানা প্রাচীরও। কোরবানির বাড়তি চাপ সামাল দিতে তাই সংখ্যা বাড়ছে আগের চেয়ে বেশি। তবে বর্জ্য পরিশোধনে কোনো সংকট হবে না বলে দাবি সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের। কঠিন বর্জ্য নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের 2টা ডিপ টিউবওয়েল ছিল, নষ্ট ছিল, সেটা আমরা চালু করেছি। আমরা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেই আমরা এগুলো করেছি, যাতে গত কোরবানির মতো অবস্থাটা না হয়। তার চেয়ে আমরা এবার ট্যানারির মালিকদেরকে ভালো সাপোর্ট দিতে পারি, সেই কাজটাই আমার ইঞ্জিনিয়াররা, আমার স্টাফরা রাত দিন কাজ করে যাচ্ছে। সাভারের চামড়া শিল্পনগরী চালু হয় 2017 সালে। বর্তমানে শিল্পনগরীতে চালু রয়েছে 141টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পর 7 দিন পশুর চামড়া বাইরে থেকে ঢাকায় ঢুকতে পারবে না। এ সময় কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ন্যায্য মূল্য পেতে চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ করার আহ্বান আড়তদারদের ও ট্যানারি মালিকদের। কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এসব চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে রাজধানীর লালবাগের পোস্তা ও সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলো। কিন্তু সাভারের ট্যানারির কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা। সে কারণে সরবরাহ সীমিত রাখতে রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশকে নিরুৎসাহিত করেছে সরকার। ব্যবসায়ীরাও বলছেন, ন্যায্য মূল্য পেতে সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে হবে মৌসুমি ব্যবসায়ীদের। মৌসুমি ব্যবসায়ী সহ যারা ফরি আছেন, হাজার হাজার ব্যাপারী আছেন, তারা যাতে আপনার সঠিক সময়ে আপনার লবণটা দিয়ে এই চামড়াটা আপনার প্রিজার্ভেশন করা হয়, এবং আপনার চামড়া ছাড়ানোর ক্ষেত্রেও যাতে আপনার প্রত্যেকটা কুরবানি যাতে আপনার সেখানে খেয়াল রাখেন চামড়াটা কোনোভাবে যাতে লেস কাট বা ফ্লে কাট না হয়। তড়িঘড়ি করে যদি চামড়া নিয়ে আসে, সেই ক্ষেত্রে চামড়াটা পচনশীল দ্রব্য, এটাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঢাকার বাইরে যেন কোনো গাড়ি, পিকআপ, ভ্যান মুভমেন্ট না করে, এর জন্য আমরা সতর্কতা অবলম্বন করেছি। এবং সেই ক্ষেত্রে তারা যদি খুব খেয়াল করে শুনে কথাগুলো, আমার মনে হয় যে খুব দ্রুত এনে মৌসুমি ব্যবসায়ী এবার খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এইদিকে পাচার রোধের পাশাপাশি রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশ ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে থেকে যে চামড়াগুলো সেটি 7 দিন পরে এখানে আসবে, যাতে কোনোভাবে চামড়া নষ্ট না হয় এবং প্রক্রিয়াজাত এটি যাতে সহজ হয়, সেই কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে সরকার। এতে বিভিন্ন এলাকার কাঁচা চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ করা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদের আগের দিনই সালাদের উপকরণের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। শসা, টমেটো, গাজরের দাম বেশ বাড়তি। কাঁচামরিচের কেজি 200 টাকা ওঠায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের। কোরবানির ঈদে চাহিদা বাড়ে সালাদের উপকরণের, তাই দাম বাড়ানোর সুযোগ খোঁজেন ব্যবসায়ীরা। ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের আগের দিনই তেতে ওঠে শসা, টমেটো, গাজর ও কাঁচামরিচের দর। শসার কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। দেশি গাজর পাওয়া যাচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। কাঁচামরিচের কেজিতে গুনতে হচ্ছে 200 টাকা। সালাদ কম বেশি সবাই খাইব, মধ্যবিত্ত যারা আছে তাদের কি অবস্থা হবে? শসার কেজি 150, মরিচের কেজি আপনার 200 টাকা কেজি। গাজর 120 টাকা, পেঁপে আছে 60 টাকা কেজি,
কচুর মুরগি আছে 100 টাকা, কারকল আছে 70 টাকা 60 টাকা। শশা তো চাইলো আমার কাছে 180 টাকা। পত্রের দাম এরকম ঊর্ধ্বগতি, যে যেমনি খুশি এমনি বিক্রি করতেছে। 40 থেকে আপনি 80 পর্যন্ত সবজিরা এর ভিতরে 40, 50 অথবা 80, 70। আর সালাদ আইটেমটা অনেকটা বাড়তি। সালাদের উপকরণের আগে চড়েছে মশলার বাজার। সবচেয়ে বেশি বাড়তি এলাচের দাম। মানভেদে বিক্রি হচ্ছে 3400 থেকে 4200 টাকা কেজি দরে। এলাচের দাম আগে থেকে 100 টাকা বেশি, দারচিনি 50 টাকা 60 টাকা কেজি বেশি। তো প্রত্যেকটা তো বেশি দিতেছে। গোলপাকের মধ্যে পড়ে গেছি। এখন দোকানদার সত্য কথা বলে না ব্যবসায়ী সত্য কথা বলে? রমজানের পরে তো ধরেই বাড়তি 1000 টাকার মতন কেজি বাড়তি। ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে সেমাই, গুঁড়ো দুধ ও পোলাওয়ের চালের। সংকট না থাকলেও কিছুটা বাড়তি সেমাই, চিনির দাম। নিম্নবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে যে 1 কেজি সেমাই আপনার মনে করেন আগে ছিল 200 টাকা, এখন হয়ে গেছে 250 টাকা। মশলার দাম একটু বেশি, অন্যান্য তেল, চিনি, ডাল ওগুলোর দাম ঠিক আছে। গত সপ্তাহে লালিমের ডজন ছিল 150 টাকা, এই সপ্তাহে চলতেছে 160 টাকা ডজন। এদিকে যৌক্তিক কারণ না থাকলেও বেড়েছে ডিমের দাম। ডজনে 10 টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম বিক্রি 160 টাকায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দাম নিয়ে সন্তুষ্ট নন বেশিরভাগ ক্রেতারা। এছাড়া হাটে ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরুর সরবরাহই বেশি। বিভিন্ন হাট ঘুরে পছন্দমতো পশু কিনতে না পেরে অনেকেই দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। রাজশাহীর সবচেয়ে বড় সিটি হাটে উঠেছে বিপুল সংখ্যক কোরবানির পশু। সকাল থেকে আছে ক্রেতাদের আনাগোনা। তবে গত বছরের চেয়ে দাম কিছুটা বেশি হওয়ায় ঈদের আগের দিনও হাটে গরুর কমতি নেই। বিক্রেতারা বলছেন এবার মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। এখনও পুরোদমে বেচাকেনা শুরু না হওয়ায় হাটের বেশ কিছু পশু বিক্রি না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। তো শেষ দিন হয়তো অনেকে মনে করতেছে যে দামটা ছাড়বে, আবার কেউ মনে করতেছে যারা বিক্রেতা তারা মনে করতেছে একটু শেষ দিন বেশিও হতে পারে। খাবারের দিয়া লেগে দাম বেশি, তার লেগে আপনার গরুর কম দাম বলছে, তাহলে গরু আমরা দিচ্ছি না। খুলনার হাটগুলোয় কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত। গেলবারের তুলনায় এবার বড় গরু উঠেছে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি থাকায় পছন্দমতো গরু কিনতে পারছেন না তারা। দাম কমার আশায় রাত পর্যন্ত অপেক্ষা করবেন অনেকেই। মানে আমার দৃষ্টিতে মনে হচ্ছে গরুর দাম বেশি, ঠিক আছে, ক্রেতা কম। আমরা গরু বেচতে পারিনি এখনো, গরুর দাম কম। বরিশাল জেলায় বসেছে ছোট বড় 82টি কোরবানির পশুর হাট। তবে গত বছরের তুলনায় হাটগুলোতে এবার গরু কম বলছেন ক্রেতারা। এছাড়া ছোট গরুর চেয়ে মাঝারি এবং বড় গরু হাটে উঠেছে বেশি। পছন্দের গরু ছাগল কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। গরু তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে হাটে অনেকই আছে, তো সেই ক্ষেত্রে দাম আর ক্রেতা আর বিক্রেতার মধ্যে অনেক কিছুই ফারাক দেখা যাচ্ছে। বগুড়ায় কোরবানির পশুর দাম বেশি চাওয়া হচ্ছে, অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতাদের দাবি গোখাদ্য সহ বিভিন্ন খরচ যে পরিমাণ বেড়েছে দাম সে তুলনায় বাড়েনি। দাম মানে কম আছিল কয়েকদিন, সেই খোঁজ পাচ্ছি, কিন্তু আজকে দাম বেশি। গরু 1.5 লাখ টাকা করছে, তাহলে বাজার ভালো, যারা কিনবে যাচ্ছে তারা করছে খুব দাম, কিন্তু আমরা তো বেচে বেড়াচ্ছি না। সিলেটের কোরবানির পশুর হাটগুলোতে গত কয়েকদিন বেচাকেনা কম থাকলেও গত রাত থেকে জমেছে বাজার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটে এখন চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। প্রথমেই যাচ্ছি গাবতলীতে হাসান মিসবাহর কাছে। মিসবাহ, কেমন বেচাকেনা দেখছেন এই মুহূর্তে? রাজধানীর 20টি পশুর হাটের মধ্যে গাবতলী একটি স্থায়ী পশুর হাট। এখানে গতকালকে কেনাবেচা খুবই ভালো ছিল, আজকে সেই তুলনায় এখন পর্যন্ত গরু আছে, কিন্তু সেই তুলনায় মানুষের সংখ্যা অর্থাৎ ক্রেতার সংখ্যা কিছুটা কম। তারপরও আমরা দেখছি যে কোরবানির পশু আসছে, সেই দিক থেকে তুলনামূলক গতকালকের সঙ্গে এখানে যারা বিক্রেতা আছেন
তারা বলছেন যে গতকালকের তুলনায় ক্রেতা কম। আমরাও দেখছি যে ক্রেতা কম। যারা গরু নিয়ে এসেছেন, ছাগল কিংবা এখানে আমরা উটও দেখতে পেয়েছি, তারা আসলে বলা চলে যে অলস সময় কাটাচ্ছেন, সেই অর্থে আসলে বিক্রি কম। তবে কিছুটা বিক্রি হচ্ছে মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো, সেই গরুগুলো বিক্রি হচ্ছে। গত 4 থেকে 5 দিন ধরেই বড় গরু নিয়ে যারা এসেছেন, বলা চলে যে তারা এক ধরনের বিপাকে পড়েছেন। অর্থাৎ যেভাবে তারা দাম হাঁকছেন সেই অনুযায়ী তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। ফলে গরুগুলো তারা এখনও ওভাবেই রেখেছেন। বেশিরভাগ গরু অবিকৃত থেকে গেছে। তারা আশা করছেন যে হয়তো সন্ধ্যার আগে কিংবা রাত 8টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে তারা যদি ক্রেতা না পান তাহলে সেই গরুগুলো নিয়ে তারা ফেরত চলে যাবেন। তবে অন্যান্য হাটে আমরা দেখেছি যে ক্রেতা অর্থাৎ বেচাকেনা প্রায় শেষ হয়ে গেছে, অনেক হাট ফাঁকা হয়ে গেছে, গরু বিক্রি একেবারে শেষ পর্যায়ে বলা চলে। সেই তুলনায় এখনও গাবতলী পশুর হাটে অনেক কুরবানির পশু আছে এবং এখন পর্যন্ত ক্রেতারা এখানে বিভিন্ন জায়গায় তারা কিনতে গিয়ে সেই হাটে কুরবানির পশু তারা যেমন চাচ্ছেন তেমনটি না পেয়ে তারা ফিরে এখানে গাবতলী হাটে আসছেন। তো গাবতলী হাটে আসলে এই মুহূর্তে যদি সারসংক্ষেপ বলি যে এখন এখানে অনেক কুরবানির গরু আছে, সেই তুলনায় আসলে ক্রেতার সংখ্যায় কম। ধন্যবাদ মেজবা। আমরা এবার একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাচ্ছি। অনুপম, আপনার বাজারে যে গরু বেচাকেনা হচ্ছে তার দরদাম কেমন রয়েছে? একেবারেই শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। আমরা এখন চট্টগ্রামের কর্ণফুলী পশুর হাটে আছি। দরদাম যদি বলি, এই মুহূর্তে অর্থাৎ গতকাল সকাল থেকে কিন্তু আস্তে আস্তে দাম নিচের দিকে নামতে শুরু করেছিল, সেটি এখনও কিন্তু অনেকটাই বলবৎ আছে এবং এই মুহূর্তে বাজারে বড় গরুর, আমরা ঢাকায় যেমনটা শুনছিলাম যে বড় গরুর চাহিদা বা বড় গরুর ক্রেতার সংখ্যা কম, তবে মাঝারি এবং ছোট আকারের গরু এখনও বেশ ভালোই বিক্রি হচ্ছে। সেই হিসেবে আমরা যদি বলি গত পরশুদিন যে গরুটি 2 লাখ টাকা বিক্রি হয়েছে, ঠিক একই আকারের গরু এখন কিন্তু 1,60,000, 1.5 লাখ এই ধরনের দামে বিক্রি হচ্ছে। ঠিক একই রকমভাবে গত পরশুদিন যে গরুটি 1 লাখ টাকা বিক্রি হয়েছে সেটি এখন 75 থেকে 80-85 হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে ছাগলের বাজারে কিন্তু দাম কমেনি, অর্থাৎ গত কয়েকদিন ধরে বা এই বছর যে ছাগলের যে দরদাম শুরু থেকে ছিল ঠিক একই রকম অবস্থা কিন্তু এখনো আছে। মূলত বিক্রেতারা যেটি বলছেন যে তারা এখন যে সমস্ত গরু বিক্রেতা এখানে আছেন তারা ভেবেছিলেন যে চট্টগ্রামে প্রায় 8 লাখের মতো গরুর বা ছাগলের চাহিদা আছে, সেই হিসেবে চট্টগ্রামে হয়তো একটি সরবরাহের ক্ষেত্রে একটি ঘাটতি তৈরি হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকেই তারা আসলে শুরু থেকে এই গরুগুলো ধরে রেখেছিলেন। কিন্তু আমরা আজকেও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে যেটি জেনেছি, চট্টগ্রামে কিন্তু 8 লাখ চাহিদার মধ্যে 8,80,000 চাহিদার মধ্যে 8 লাখ গরুই কিন্তু চট্টগ্রাম জেলার বিভিন্ন খামার বা গৃহস্থ বাড়িতে এই সমস্ত গরু পালন করা হয়েছে। বাকিগুলো আসলে আমরা জানি যে চট্টগ্রামে উত্তরবঙ্গ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আরেকটি কথা এখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে যে মিয়ানমার সীমান্ত দিয়েও কিন্তু অনেক গরু এসেছে, যে কারণে আসলে এই বাজারে বা চট্টগ্রামে যে সংকট বা যে আশঙ্কা করা হচ্ছিল সেটি তো মিলেইনি, উল্টো আরও এখন উদ্বৃত্ত গরুর বা কোরবানি পশু রয়ে গেছে। সেটি আসলে এই কারণে গত 2 দিন ধরে অর্থাৎ গতকাল এবং আজকে পশুর দাম কমে যাওয়ার একটি অন্যতম কারণ। আর এছাড়া আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে যে এখন এই মুহূর্তে চট্টগ্রামে কিন্তু অনেকগুলো খামার, বড় বড় কোম্পানি তারা খামার গড়ে তুলেছেন, তারা কিন্তু খামারেই অনেক পশু বিক্রি করে ফেলছেন কোরবানির অন্তত 2-3 সপ্তাহ আগে, যে কারণে সে সমস্ত মানুষজন কিন্তু এখন হাটমুখী হচ্ছেন না। এটিও একটি বড় কারণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 1 সপ্তাহের ব্যবধানে ধাতব পণ্যের নমুনা পরীক্ষার রিপোর্ট বদলে ফেলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এতে বিপাকে পড়েছে মংলা কাস্টমস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, পরীক্ষার ফলাফল বদলে যাওয়ায় প্রায় 16 কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিআরবি কেবলস কোম্পানির আমদানি করা পণ্য নিয়ে দেখা দিয়েছে এমনই জটিলতা। সম্প্রতি শিল্পের কাঁচামাল হিসেবে কপার ক্যাথোড ঘোষণায় মোংলা বন্দর দিয়ে প্রায় 10 লাখ কেজি পণ্য আমদানি করে বিআরবি কেবলস। তবে আমদানিকারকের ঘোষণাপত্র নিয়ে সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিতে পিওর কপারকে কপার ক্যাথোড ঘোষণা দেওয়ার গোয়েন্দা তথ্য মেলে। তাই পণ্যটি পরীক্ষা করতে বুয়েটের ম্যাটেরিয়ালস ও মেটালর্জিক্যাল
MME বিভাগে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করে 27 মে কাস্টমসকে রিপোর্ট দেয় বুয়েট। ফল আসে পণ্যটি পিওর কপার। নমুনায় কপার ক্যাথোডের কোনো বৈশিষ্ট্য মেলেনি। 3 জুলাই কাস্টমসকে আরেকটি রিপোর্ট পাঠায় বুয়েট, যার ফল সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় রিপোর্টে দেখানো হয় নমুনাটি কপার ক্যাথোডের। এ বিষয়ে ব্যাখ্যা জানতে বুয়েটকে চিঠি দেয় কাস্টমস। তারা 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। কেন তারা পাঠিয়েছে আমরা সেটি আসলে জানতে চেয়েছি। এর মধ্যে তারা আমাদের সঙ্গে লিখিত বা মৌখিক কোনো ধরনের যোগাযোগও করে নাই। অর্থাৎ তারা অনেকটা নিজ উদ্যোগেই 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় বুয়েটের MME বিভাগের প্রধান AK বজলুর রশিদের সঙ্গে। ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলে তিনি জানান, নমুনা পরীক্ষার ফল ভুল হওয়া স্বাভাবিক ঘটনা। কাস্টমসকে ব্যাখ্যা দেয়া হবে বলেও জানান তিনি। এটা সিম্পল ব্যাপার, এটা সচরাচর হয়ে থাকে। টেস্ট করতে গেলে টেস্টে ভুল হবেই, বুঝতে হবে, সেখানে গন্ধ খোঁজার কোনো কিছু নেই। এদিকে মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে BRB কেবল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। কোম্পানির চেয়ারম্যান জানান, তাদের কোনো বক্তব্য নেই। কাস্টমস কর্মকর্তারা জানান, বুয়েটের ব্যাখ্যা পেলে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আবার নমুনা পরীক্ষা করা হবে। পণ্যটি পিওর কপার হলে আমদানিকারককে আরও 5.5 কোটি টাকা শুল্ক দিতে হবে। পাশাপাশি গুনতে হবে দ্বিগুণ জরিমানা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রাম জেলার ধরলাপাড়ে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরের পাশে গড়ে উঠবে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অনুরোধ জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। শনিবার রাতে ভুটান সফররত সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজা এই অনুরোধ জানান। এ সময় ভুটানের গেলেফু জেলায় নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে সালমান এফ রহমানকে আমন্ত্রণ জানান। এর আগে গত মার্চে বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন ভুটানের রাজা। সোনালী ব্যাংককে 96,04,000 রুপি জরিমানা করেছে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI। লেনদেনের বিধি ও নির্দেশনা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়েছে। একই অভিযোগে মুম্বাই ভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকেও 1,50,00,000 রুপি জরিমানা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানায়, 2022 সালের 31 মার্চ থেকে চলমান একটি পর্যবেক্ষণের ফল হিসেবে এই জরিমানা করা হয়েছে। RBI এর পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় ব্যাংক দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সরকারের ভর্তুকির বিপরীতে একটি প্রতিষ্ঠানকে ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া।